Please start, sir. We are live. Good evening to one and all. Thank you for joining with us. On behalf of Nash 24/7, I welcome you all in today's live Facebook program. On the occasion of International Nash Day, today we are going to have an interactive session on fatty liver and emerging lifestyle disorder. So on this occasion, today we have with us a renowned gastroenterologist, Dr. Orko Banerjee. Sir has done an MD in medicine and DM in gastroenterology, and currently is an associate professor at Department of Gastroenterology at IPG MER and SSKM Hospital, Kolkata. Sir has chaired and sessioned in several national and international conferences and has numerous publications on his name. So on this note, without a further ado, I would like to hand over the session to Dr. Orko. Good evening, the listeners. আমি পরবর্তী 10-15 মিনিটে আপনাদেরকে ফ্যাটি লিভার বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার সম্বন্ধে একটুখানি জ্ঞান দেব বলতে পারেন আর কি, আপনাদের ভাষাতেই দেব, আপনাদের বোধগম্য হয়, আপনারা যাতে বুঝতে পারেন প্রপারলি সেইভাবে আমি এগোবো। লিভারের সাইজ প্রায় ফুটবলের মতন, এবং লিভারকে বলতে পারেন মানে অর্কেস্ট্রার ব্যান্ড মাস্টারের মতন। আমাদের শরীরের পরিপাক যন্ত্রের হেডকোয়ার্টার হলো লিভার। লিভারের অনেকগুলো কাজ। লিভার আমাদের এক্সট্রা যে সমস্ত কার্বোহাইড্রেট হয় সেইটাকে সে অ্যাবজর্ব করে স্টোর করে রাখছে ফ্যাট হিসেবে পরবর্তীকালে ইউজের জন্য, ফিউচার ইউজের জন্য। এবং লিভার আমাদের রক্ত যে দূষিত বা টক্সিক সাবস্টেন্স যেগুলো থাকে সেগুলোকে নিস্তেজ করে বা ডিটক্সিফাই করে, কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল করে। লিভার একটা এনার্জির স্টোর হাউস, এবং যে সমস্ত খাবার আমরা খাচ্ছি খাবারগুলো যে ডাইজেস্টেড হচ্ছে, ডাইজেস্টেড হওয়ার পরে সেই খাবারগুলোকে প্রসেসিং করছে লিভার, এবং লিভার থেকেই আমাদের শরীরের প্রোটিন তৈরি হয়। সেই সমস্ত প্রোটিনের মধ্যে জীবাণুর সঙ্গে লড়তে পারি আমরা যাতে, সেই অ্যান্টিবডিগুলো তৈরি হয়, এবং বিভিন্ন ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি হয়। গোটা শরীরের প্রোটিনের যা সিনথেসিস, প্রোটিনের যা কারখানা, সেটাকে আপনি লিভারই বলতে পারেন। এই হচ্ছে মোটের ওপরে লিভারের ফাংশন। এবারে প্রশ্ন হচ্ছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমরা কাকে বলবো? যখন লিভারের মধ্যে, দেখুন লিভারের মধ্যে চর্বি থাকবেই, লিভারের মধ্যে ফ্যাট থাকবেই, কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে যখন লিভারের ওজনের 5% বেশি, more than 5% of liver weight is due to fat, তখন সেটা হয়ে যাচ্ছে বাই ডেফিনিশন ফ্যাটি লিভার। এবং সেইটা যখন নট ডিউ টু অ্যালকোহল, অ্যালকোহল খাওয়ার জন্য নয়, তখন সেইটা হয়ে যাচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর ন্যাশ, NASH, ন্যাশ, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে লিভারের ওজনের 5%-এর চেয়েও বেশি যখন ফ্যাট হয়ে যাচ্ছে লিভারে, এবং নট ডিউ টু অ্যালকোহল, অ্যালকোহলের জন্য নয়, তখন সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এবং ন্যাশ বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস হচ্ছে যখন এই ফ্যাট জমতে জমতে লিভারের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, অর্থাৎ প্রদাহ হচ্ছে, এবং লিভার সেলগুলো ইনজিওর্ড হয়ে যাচ্ছে। লিভার সেলগুলো যখন ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত, তখন সেটা হচ্ছে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এইবারে ঝুঁকি কি কি আমাদের এই ফ্যাটি লিভার হওয়ার জন্য? প্রথমেই আসে হচ্ছে স্থূলতা, তারপরে ডায়াবেটিস বা যাদের কোলেস্টেরল বেশি, তাদের এই ধরনের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। They have increased risk of having fatty liver.
এবং ন্যাচারালি এই রকম ফ্যাটি লিভার যখন হয় তখন তার একটা ডাইরেক্ট এফেক্ট পড়ে হার্টের ওপরে। ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা বেড়ে যায়। এবং খালি সেটাই নয়, এটাতে পুরুষ মানুষদের এবং মহিলাদের কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার চান্স বাড়িয়ে দেয় এবং মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বাড়িয়ে দেয়। তাহলে আমরা যদি ধাপে ধাপে এগোতে থাকি, তাহলে মনে করুন একজন শুরু করছে তার হেলদি লিভার, সুস্থ লিভার, হেলদি লিভার। তার পরবর্তী স্টেজে হচ্ছে সেই লিভারে ফ্যাট জমছে, ফ্যাট জমতে থাকছে, জমে জমে সেটা ফ্যাটি লিভারে পরিণত হচ্ছে। এবং সেইখান থেকেও যদি সেটাকে রেকটিফাই না করা হয়, চিকিৎসা না করা হয়, তখন তাতে স্কারিং হচ্ছে বা ফাইব্রোসিস হচ্ছে। স্কার বলতে আমাদের যখন একটুখানি ডিপ উন্ড হয়, কেটে যায়, তখন যেমন সেটা শুকিয়ে যাওয়ার পরে একটা কাটা দাগ হয়ে যায়, এই তাকে বলছে স্কার। সেই লিভারের মধ্যে তখন ফ্যাট গুলো জমে জমে যখন তাতে ফাইব্রোসিস হয়ে যায়, তখন লিভার সেলের ফাংশনটা ঠিক মতন আর হয় না এবং সেই তখন স্কার হতে থাকে লিভারে। তারপরে লিভার সেলগুলো ডিস্ট্রয় হতে থাকে। নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস বা যেটাকে বললাম আমি, যে প্রদাহ থাকে বা ইনফ্লামেশন থাকে, তাতে এগোয়। তার পরবর্তী ধাপে তাতেও যদি না রেকটিফিকেশন হয়, তখন সিরোসিস অফ লিভার হয়। আর সিরোসিস অফ লিভার হলে কিন্তু লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আজকের দিনে লিভার ট্রান্সপ্লান্টেশনের কমনেস্ট বা টপ মোস্ট রিজন, যে সব থেকে কমন কারণ যার জন্য লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, সেইটা হচ্ছে গিয়ে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এবারে কাদের হচ্ছে এইটা দেখা গেছে বিভিন্ন স্টাডিতে, যে 40 থেকে 60 বছর বয়সী পুরুষ মানুষদের এই রোগটা বেশি হচ্ছে। মহিলাদেরও হচ্ছে যখন তাদের বয়সটা 60 পেরিয়ে যাচ্ছে, 60 পেরিয়ে যাচ্ছে, তখন। সাধারণত যে সমস্ত কারণগুলোকে ধরা হচ্ছে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের জন্য, তার মধ্যে অন্যতম হচ্ছে স্থূলতা বা ওবেসিটি, লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল, খেলাধুলো না করা, চুপচাপ বসে থাকা। হ্যাঁ, যেমন ধরুন এখনকার দিনে দেখবেন মাঠের অভাব, বাচ্চারা খেলাধুলো করতে পারে না, স্কুল থেকে ফিরছে সন্ধেবেলা, হ্যাঁ, তাদের কাছে গেম বলতে মোবাইলেই গেম খেলা, তারা মাঠে গিয়ে খেলাধুলো করার সুযোগ পায় না বা অবকাশ হয় না তাদের, তারা মোবাইলেই গেম খেলছে। আর খাবারের মধ্যে জাঙ্ক ফুড বা যেটা সহজে অ্যাভেলেবেল আর কি, ওই পিজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, এগুলোর ওপরই তারা থাকছে। এই ধরনের ফুড হ্যাবিট সেটাও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের পথে এগিয়ে দেয়। সেডেন্টারি লাইফস্টাইল তো বললামই, এবং এই ধরনের জাঙ্ক ফুড খাওয়া, প্রপারলি ভেজিটেবলস, ফ্রুটস এগুলো না খাওয়া, প্রিজার্ভড ফুড বেশি খাওয়া, রিফাইন্ড সুগার বেশি খাওয়া, এইগুলোর জন্য বেশি হয়। প্লাস কিছু কিছু জেনেটিক, জিনগত কিছু কারণ থাকে যাদের এরকম ভাবে লিভারে ফ্যাট বেশি জমে। এছাড়া যারা মেটাবলিক সিন্ড্রোমে আক্রান্ত, তাদের এই রোগ বেশি হয়। মেটাবলিক সিন্ড্রোম বলতে গিয়ে যে ধরুন যাদের লিভার রয়েছে, ডায়াবেটিস রয়েছে, স্থূলতা রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, হাই ইউরিক অ্যাসিড রয়েছে, কোমরের মাপ অত্যধিক চওড়া, তাদের মেটাবলিক সিন্ড্রোমে আক্রান্ত। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই মেটাবলিক সিন্ড্রোম বলতে পারেন একটা মডার্ন যুগের এপিডেমিক বা মহামারী। এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজকে বলতে পারেন একটা সাইলেন্ট কিলার। কেন সাইলেন্ট কিলার বলছি? সাইলেন্ট কিলার এই জন্য বলছি, এই লিভারের অসুখটি অত্যন্ত স্লোলি প্রোগ্রেস করে, ভেরি স্লোলি প্রোগ্রেসিভ। তাহলে একটা মানুষের জ্বর হলে বা ডায়রিয়া হলে তার কি হচ্ছে, সঙ্গে সঙ্গে তার ম্যানিফেস্টেশনটা ফুটে উঠছে, গা গরম হয়ে যাচ্ছে, ডায়রিয়া হলে অনেকবার পাতলা পায়খানা হচ্ছে। তাহলে যখন মানুষ কি হচ্ছে, সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাচ্ছে, চিকিৎসা নিচ্ছে। কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেহেতু খুব স্লোলি প্রোগ্রেস করছে, সে তো কোনো তাৎক্ষণিক তার কোনো লক্ষণ নেই,
যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ফ্যাটি লিভার হয়েছে। সুতরাং মানুষ অ্যালার্ট হতে পারছে না এবং এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডে বাই ডে প্রোগ্রেস করতে থাকছে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার থেকে ন্যাশ হয়ে যাচ্ছে, ন্যাশ থেকে সিরোসিস হয়ে যাচ্ছে, সিরোসিস হয়ে থাকলে লিভার ক্যান্সারও হয়ে যাচ্ছে। সুতরাং এটা একটা মডার্ন যুগের এপিডেমিক এবং একটা সাইলেন্ট কিলার। সুতরাং এখন আমাদের এই ব্যাপারে সতর্ক হওয়ার, কনসাস হওয়ার, চিকিৎসা করবার সময় এসে গেছে এবং এটি কিন্তু নিরাময়যোগ্য, নিরাময়যোগ্য। সুতরাং আমাদের সতর্ক হতেই হবে। এইবারে আসি কি করে আমরা এই রোগ ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস করার উপায়ের মধ্যে কিছু ব্লাড টেস্ট আছে, ধরুন লিভার ফাংশন টেস্ট। সেইখান থেকে দেখে কিছু কিছু জিনিস আছে, লিভার এনজাইমস বা অ্যালবুমিন লেভেল, এইগুলো দেখে একটা আন্দাজ করা যায়। আলট্রাসোনোগ্রাফি, আপনারা দেখবেন যখন আলট্রাসোনোগ্রাফি নিজেরা করান, প্রায়ই দেখবেন ল্যাবরেটরিতে রিপোর্ট বলছে ফ্যাটি চেঞ্জেস ইন লিভার, গ্রেড 1 ফ্যাটি লিভার, গ্রেড 2 ফ্যাটি লিভার, খুব কমন। সুতরাং আলট্রাসোনোগ্রাফি একটা আমাদের হাতে টুল, যেটা দিয়ে আমরা একটা ডায়াগনোসিস করতে পারি। এছাড়া আছে ফাইব্রোস্ক্যান। ফাইব্রোস্ক্যান দিয়ে কিছু সাউন্ড ওয়েভ পাঠিয়ে লিভারের ইলাস্টিসিটিটা থেকে দেখা হয়, যে লিভারের মধ্যে কতটা ফাইব্রোসিস আছে সেইটা বোঝা যায়। ফাইব্রোস্ক্যান আমাদের হাতে আরেকটি টুল। এছাড়া লিভার বায়োপসি করলে দেখা যায় যে ফ্যাটি লিভার আছে না ন্যাশ আছে, কি আছে। কিন্তু লিভার বায়োপসি সবসময় এমপ্লয় করা হয় না, কারণ এটা একটা ইনভেসিভ প্রসিডিওর, ছুঁচ ফুটিয়ে করতে হচ্ছে একটা বায়োপসি, সবসময় সেটা অ্যাকসেপ্টেবল হয় না। খুব স্পেসিফিক প্রয়োজন না থাকলে করা হয় না। এছাড়া সিটি স্ক্যান বা এমআরআই করেও বোঝা যায় যে লিভারের চর্বির পরিমাপটা ঠিক কিরকম আছে। এইবারে আমি আসি এর চিকিৎসাতে। এর চিকিৎসা অন্যান্য অসুখে যেমন ওষুধটাই হচ্ছে চিকিৎসা, এই ক্ষেত্রে ওষুধ ছাড়াও অন্যান্য কিছু নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে, যেগুলোর সাহায্যে আমরা এর চিকিৎসা করতে পারি। তার মধ্যে ডায়েট হচ্ছে অন্যতম। ডায়েট করে ওয়েট লস, ওয়েট লসের একটা মাপ আছে, যে প্রশ্ন উঠতে পারে যে কত ওয়েট লস করব। একটা তো গোল থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে, এবং সেই টার্গেটটা কিন্তু বাস্তবসম্মত হতে হবে, রিয়েলিস্টিক হতে হবে। আমার কাছে একটা 90 কিলো ওজনের লোক এলো, আর আমি তাকে বললাম যে তোমাকে ভাই 2 মাসের মধ্যে 30 কিলো ওজন কমিয়ে দেখাতে হবে, সেটা কিন্তু বাস্তবসম্মত কথা হলো না, সেটা কোনোদিন সে মানতে পারবে না। তাহলে গোলটা হতে হবে রিয়েলিস্টিক, যেটা আমি বাস্তবে অ্যাচিভ করতে পারি। এরও পরিমাপ আছে, যার যেটা ওজন, যদি তার 5% ওয়েট লুজ করা যায়, ধরুন একটা লোকের ওজন 80 কিলো, তাহলে তার 5% মান হলো 4 কিলো। সেই 4 কিলো ওজন যদি সে লুজ করে, তাহলে লিভারের অতিরিক্ত ফ্যাট চলে যাবে। এবং যদি কারো ন্যাশ থাকে, অর্থাৎ লিভারে ইনফ্লামেশন হয়ে লিভার সেল ইনজুরি হচ্ছে, সেখানে যদি 10% ওয়েট লুজ করা যায় 5-6 মাসের মধ্যে, তাহলে কিন্তু ওই ইনফ্লামেশনটাও চলে যাবে। তাহলে অতিরিক্ত ফ্যাট চলে যাওয়ার জন্য 5% ওয়েট লুজ করতে হচ্ছে, আর ইনফ্লামেশনটাকেও পুরোপুরি তাড়িয়ে দেওয়ার জন্য 10% ওয়েট লুজ করতে হচ্ছে। তাহলে ওয়েট লুজ হচ্ছে কিভাবে? ডায়েট করে আর লাইফস্টাইল কিছু মডিফিকেশন এবং এক্সারসাইজ করে। লাইফস্টাইল মডিফিকেশন বলতে মূলত যেটা আসবে, একটুখানি প্রত্যেকদিন একটু মিডিয়াম স্পিডে অন্তত 30 মিনিট করে হাঁটাচলা করার নির্দিষ্ট সময় একটা মানুষের নাই থাকতে পারে, কারুর সকালে কাজ থাকতে পারে, কারুর সন্ধ্যায় কাজ থাকতে পারে। সুতরাং মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক সবার ক্ষেত্রে পসিবল হবে না। তাহলে তিনি যখন টাইম পাবেন তখনই করতে পারেন, সেটা পোস্ট ডিনার হতে পারে, কারোর বিকেল বেলা হতে পারে, সেটা তার নিজের মতন তিনি চুজ করবেন। কিন্তু আধ ঘন্টা হাঁটতে হবে, একটু মিডিয়াম স্পিডে হাঁটতে হবে, একদম আস্তে আস্তে হাঁটলে হবে না। আর রিফাইন্ড খাবার, প্যাকেটজাত খাবার, যেগুলো প্রিজার্ভড খাবার, সেগুলো যতটা সম্ভব পরিহার করা, জাঙ্ক ফুড যতটা সম্ভব পরিহার করা, করে সুষম যে খাবার সেইটা ব্যালেন্স ডায়েট গ্রহণ করা, রান্নায় তেলের ব্যবহারটা পরিমিত করা, এই ধরনের কাজগুলো হেল্প করে। এবং ফ্রেশ ফ্রুটস,
ভেজিটেবলস, স্যালাডস এইগুলো অত্যন্ত সাহায্য করে। আর এক্সারসাইজের মধ্যে দু ধরনের এক্সারসাইজ আছে, একটা হলো এরোবিক এক্সারসাইজ আর একটা রেজিস্ট্যান্ট এক্সারসাইজ। এরোবিক এক্সারসাইজ হচ্ছে ধরুন আপনি হাঁটছেন, জগিং করছেন, হ্যাঁ, যেগুলো খালি হাতে করছেন ওগুলো এরোবিক এক্সারসাইজ। এবং এরোবিক এক্সারসাইজ করলে লিভারের ফ্যাটটা চলে যায় আস্তে আস্তে, এবং কার্ডিওভাস্কুলার যে ফাংশন, কার্ডিওভাস্কুলার একটা কন্ডিশনিং হয়ে থাকে, হার্টের কার্যকারিতাটা বেড়ে যায়। আর রেজিস্ট্যান্স এক্সারসাইজ হচ্ছে যেগুলো আমরা ওজন তুলে করছি, একটা রেজিস্ট্যান্সের এগেনস্টে করছি, সেটা ওজন তুলে হতে পারে, রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে হতে পারে। সেইগুলোতে লিভারের ইনফ্লামেশনটা কমে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে কার্বোহাইড্রেটের যে পরিপাক সেটা যথাযথভাবে হয়, সেটা লিভারে এসে চর্বিতে জমা হয় না, সেই ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়ায় এই রেজিস্ট্যান্স এক্সারসাইজ। এবং তারপরে আসছে সার্জিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে, যারা অতিরিক্ত ওবেজ, মরবিডলি ওবেজ যাদের বলে, সেক্ষেত্রে বেরিয়াট্রিক সার্জারির কিছু রোল আছে। এবং লাস্ট আসছে হচ্ছে ফার্মাকোথেরাপি বা ওষুধের মাধ্যমে ফ্যাটি লিভারের চিকিৎসা। সেটা করতে গেলে সেটা অবশ্যই, সেটা কখনোই কোনো অবস্থাতেই সেটা নিজে নিজে করা হবে না, সেটা অত্যন্ত বিপজ্জনক। এটা কোনো অম্বলের ওষুধ নয় যে ওষুধের দোকান থেকে নিয়ে খেয়ে নিলেন, এটা প্রপারলি বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দেখিয়ে তার পরামর্শ মতন খেতে হবে। কিছু কিছু ওষুধ আছে যেমন স্যারোগ্লিটাজার বা ওবেটিকোলিক অ্যাসিড, এইগুলো এখন প্রমাণিত যে তারা ফ্যাটি লিভারের ক্ষেত্রে ভালো কাজ করে। যেমন স্যারোগ্লিটাজারে লিভারের ফাইব্রোসিসটা কমে, ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন বলে একটি জিনিস হয় যার মাধ্যমে অতিরিক্ত ফ্যাটটা বার্ন আউট করে, সেই জিনিসটা বাড়ায় স্যারোগ্লিটাজার, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, এইভাবে বাড়ায়। পরিশেষে যেটা বলার আমার, যে ওষুধ টষুধ তো যা আছে তো হলো, মেন যেটা চলে আসছে, মেন একটা বড় ইম্পর্টেন্ট রোল, সেটা হলো প্রপার ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন এবং এক্সারসাইজ। এইটা করলেই আমরা অনেকটা ফ্যাটি লিভারকে রিভার্স করতে পারবো, লিভারকে পুনরায় হেলদি করতে পারবো এবং সিরোসিস এবং লিভার ক্যান্সারের হাত থেকে রেহাই পেতে পারবো। নমস্কার। Thank you so much, Mr. sir. Vibhor, you can take up. Thank you so much, sir, for such a lucid talk. And I'm getting some questions, so I'll take it up one by one. So, sir, the first question is, I have diabetes, but my SGOT and SGPT is normal. Please advise, can I have chance of getting fatty liver? Your SGOT, SGPT is normal. So this is a good thing, because the marker of liver inflammation, the first thing we find that the SGPT and SGOT get raised to an alarming extent. It is very good that you have diabetes, but your liver function test is normal. So for all practical purposes, I can say that you don't have fatty liver at present, at least not an alarming fatty liver. So what you should what you should be trying is that you should control your diabetes properly by advice from your physician. Your HbA1c level, try to keep your HbA1c level below 6 and do the exercise and don't be overweight. Sir, next question is, what are the medicines that we can take to treat fatty liver? That I have mentioned, it is saroglitazar and obeticholic acid, but it is very important to make you understand that you should not take these medicines as over-the-counter medicines, not from going to the chemist and asking for give me a fatty liver medicine. It's not that. It is very dangerous. So you should be taking it and with a proper prescription after consultation with a specialist. The next question is there any specific diet or exercise, specific diet exercise for eastern part of the people of India? Yes. We the eastern people, we are habituated with taking rice. It's not that if you take wheat instead of rice, it is better. It is a wrong idea.
the right thing is that whatever you are taking, be it rice, be it chapati, you are taking carbohydrate and the portion should be controlled. You should not take carbohydrate 4 times a day or 3 times a day. That is the thing. You should restrict the carbohydrate, and moreover, you can go for the seeds like say quinoa or dahlia, oats. These produce the starches which are less absorbed in human body, and the sugar portion, the absorbed sugar is minimized. So you can control the portion of the rice or the chapatis you are taking and avoid refined sugars and avoid the processed foods like several processed pre-cooked or semi-cooked noodles and all these things. These are not healthy. It's not that you will never have, but at least you should have it seldomly. Don't make it a routine of having preserved food daily, and avoid the junk food as far as possible, like pizza and cold drinks and like that. Regarding exercise, everybody hasn't the feasibility to undergo resistance exercise. So you can jolly well go ahead with your aerobics, with the aerobic exercise, which includes brisk walking or walking at a medium to medium speed for at least 30 minutes a day. You can walk any time of the day over the 24 hours, but stick to your routine. Sir, next question is, I don't drink alcohol. My age is 35, but my SGOT and SGPT is elevated. My LSM value is 8 kPa and my cap value is 350. Please advise. But I smoke quite often. Please advise. Yes. As per your fibroscan or LSM value, as it is more than 8, you should be alert now. You don't have, as per your LSM value, you don't have cirrhosis, but you have alarming fatty liver. So you should, number one, you should quit smoking. Number two, you start on with the exercise right from today. Just after the conclusion of the session, you go for a walk for 30 minutes and make it a habit to do it. And if you follow the diet, at least the principle of the diet which I have said, then I am quite sure by over next 4, 5 or 6 months, your LSM value is bound to be normal. Your fatty liver is going to reverse. That I can assure you. And what you can do, I don't know where do you stay. You please visit a consultant gastroenterologist in your area who may advise you with some medications after examining you physically. After examining you, he may advise you some medications which may help you additionally, but not at the cost of your diet and exercise. You should do it. Medicine is going to help over that, and your fatty liver, I am quite sure it will be reversed within the next 6 months. So next question is, does fatty liver affect only to overweight people? Yes, very good question I got. Yes, it is a thing that it affects the obese people much. It is true. But there are studies, particularly from India, where there is an entity called lean NASH. Lean NASH means the apparently thin-built people, they have fatty liver. And it has, there are studies in the amongst the tribal communities in West Bengal, in the Birbhum district, where it was found that the poor village people whose BMI are normal are having fatty liver. This is called lean NASH. This is a relatively new entity, and it is suggested that the habit of taking carbohydrate-based meal
4-5 times a day in the form of rice or watered rice or panta bhat, as we say, muri, chira, carbohydrate-based food in unbalanced way, that is 80% of the calories coming from carbohydrates, may be responsible for this. And another thing is that the South Asians, that is the Indians, they have a tendency to get fat deposited in the liver at a lower weight than their Western counterparts. And that is why the WHO or World Health Organization has reduced the cutoff BMI for the Indians to a lower value than that for the Western population. In the Western population, a BMI of 25 or 26, they are happy. But for the Indians, a BMI of below 23 makes us happy. Right. So, sir, we'll take the last question. So, the question is, does big belly size, I have a big belly size, does it mean I have a fatty liver? I don't know your weight, but a big belly size probably signifies that you have obesity and you are having metabolic syndrome. So get your blood sugar checked. Along with your blood sugar, check your lipid profile and liver function test. Get your blood pressure measured. Avoid extra salt. Follow the diet I have discussed. And start the exercise right from today. You make a target that whatever is your body weight now, suppose it is 90, then you make a goal that 10% of your body weight you have to lose over 6 months. That is, if you are 90 kgs now, make a target of losing 9 kgs over a period of 6 months. It's not that you have to starve to lose weight. Only thing is that you have to avoid the junk foods. You have to avoid the carbohydrates like ice creams, cake, pastry, sandesh, rasgulla, these things. And deep fried items like samosas, kachoris, parathas, all these things you try to avoid. And avoid the processed food, preserved food. Do the exercise and get those things checked, the blood pressure, sugar, LFT and cholesterol. And with a loss of 9 kgs weight over 6 months, everything will be reversed. Even if you have your high blood pressure or high cholesterol or sugar, that all of them will be controlled along with fatty liver. Right. So, thank you so much, sir, for addressing all the possible queries and for such a wonderful and lucid talk. I'm sure this session would be very helpful for all those fatty liver patients and their caregivers as well. I would also like to thank all our participants for their active participation. And to stay updated more on liver health, NAFLD, NASH, do like and follow our page NASH 24/7. Thank you, audience, once again. Thank you so much, sir, once again for such a wonderful talk. Thank you so much.